জি, ধন্যবাদ। আপনি যুক্ত হলেন। প্রথমেই খুব স্বাভাবিকভাবেই নির্বাচন নিয়ে একটু প্রশ্ন করতে চাই যে নির্বাচনে যেটি গণমাধ্যমে যে চিত্রটি উঠে এসেছে যে মোটামুটি প্রচারণাটা অপেক্ষাকৃত সৌহার্দ্যপূর্ণ ছিল বা সহিংসতা অপেক্ষাকৃত অন্যান্য বারের চেয়ে কম ছিল। এবং দেশি বিদেশি জাতিসংঘ, টিআইবির মতো সংস্থাসহ বিভিন্ন আন্তর্জাতিক দেশীয় আন্তর্জাতিক সংস্থাগুলো নির্বাচনকে মোটা দাগে সুষ্ঠু অংশগ্রহণমূলক বা গ্রহণযোগ্য হিসেবে আখ্যায়িত করছে। কিন্তু আওয়ামী লীগের পক্ষ থেকে যে রিঅ্যাকশন, আওয়ামী লীগের সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখছি মিথ্যা প্রতারণার নির্বাচন, প্রহসনের নির্বাচন বলে আখ্যায়িত করছে। এই যে বিশেষণগুলো দেওয়া হচ্ছে এগুলো কি খুব যথাযথ হচ্ছে বা প্রতিক্রিয়াগুলো কি মানুষ ঠিক যথাযথ হিসেবে গ্রহণ করছে বলে মনে করেন? আচ্ছা, প্রথমত আজকের অনুষ্ঠানে আপনি আমাকে আমন্ত্রণ জানিয়েছেন, এর জন্য বিশেষভাবে আপনাকে আমি ধন্যবাদ জানাই। কারণ আপনার অনুষ্ঠানে, যেহেতু এটা একেবারেই ইটস ইয়োর ওন প্রোগ্রাম, আপনি এর আগে বাংলাদেশে আরো অনেক চ্যানেল ছিলেন, সেখানে আপনার সাথে প্রোগ্রাম করার সৌভাগ্য আমার হয়েছে। বাট 5ই আগস্টের পরে একেবারেই আপনার নিজের আহ, পরিচালিত এই অনুষ্ঠানে আমি এসে বাংলাদেশের রাজনীতি নিয়ে যাই ভবিষ্যৎবাণী করেছি, তার ভিতরে অন্যতম একটা ছিল যে বাংলাদেশে কোনোদিনও জামাত ইসলামী ক্ষমতায় আসবে না। আপনার বোধহয় মনে আছে, গত অনুষ্ঠানে আমি তাই বলেছিলাম। এবং আমি খুব কৃতজ্ঞ এই কারণে যে আপনি আমাকে নির্বাচনের পরে ডাকছেন, এবং আপনার মাধ্যমে আপনার লক্ষ কোটি দর্শকদেরকে মনে করিয়ে দিতে চাই, বাংলাদেশটা একেবারেই বাংলাদেশের বাঙালিদের। যারা বাংলাদেশের বিরোধিতা করেছে, তার জন্মলগ্নে অর্থাৎ 1971 সালে হয়তোবা তারা কিছু সেই জায়গায় তারা এবারও পৌঁছাতে পারেননি। আর তাই অবশ্যই এই নির্বাচন ত্রুটিমুক্ত নয়, এতে ত্রুটি আছে, কিন্তু বাংলাদেশের বৃহৎ একাংশের মানুষ তো অংশগ্রহণ করেছে। সুতরাং যেহেতু তারা স্বাধীনতা বিরোধী শক্তিকে ক্ষমতায় বসাননি, তার জন্য আপনার অনুষ্ঠানের মাধ্যমে তাদেরকে আমি ধন্যবাদ জানাতে চাই। এবং একের সাথে মনে করি যে বাংলাদেশ আওয়ামী লীগকে গায়ের জোর দিয়ে গণতান্ত্রিক প্রক্রিয়া থেকে যেমন বাইরে রাখা হয়েছে, আমি আশা করব বাংলাদেশ জাতীয়তাবাদী দল জনাব তারেক রহমানের নেতৃত্বে যখন সরকার গঠন করতে যাচ্ছেন, আর যাই হোক বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে ভুল লুণ্ঠিত হতে দিবেন না, যেটা পরিলক্ষিত হয়েছিল 5ই আগস্টের পরে এই দুষ্টু চক্রের হাতে। সুতরাং আমরা উল্লেসিত নই, আমরা উদযাপন করতে যাচ্ছি না, কিন্তু ঠিক একইভাবে আমি মনে করি উদ্ভূত পরিস্থিতিতে এই নির্বাচনের ফলাফল আর যাই হোক সাক্ষাৎ ধ্বংস থেকে আমাদেরকে রক্ষা করেছে। কারণ সাক্ষাৎ ধ্বংস থেকে রক্ষা করেছে আপনাদেরকে আপনি বলছেন, কিন্তু ধরেন আপনারা তো ভোট বর্জনের আহ্বান করেছিলেন, নো ভোট, না, নো ভোট। আপনারা বলতে আমি এখানে আওয়ামী লীগের কথা বলছি না। সাক্ষাৎ ধ্বংস থেকে রক্ষা পাওয়া মানে হচ্ছে বাংলাদেশ যদি জামাতে ইসলামী তার জোট নিয়ে ক্ষমতায় বসতো বা সরকার গঠন করতে পারত, বাংলাদেশের নামটা পরিবর্তন হয়ে গেল, আমি খুব আশ্চর্য হতাম না। কারণ যেভাবে স্বাধীনতার ইতিহাসকে ধর্ষিত করা হচ্ছিল, যেভাবে ভ্রষ্টাচারের মাধ্যমে বাংলাদেশের স্বাধীনতার ইতিহাস এই নতুন প্রজন্মের কাছে ভুলিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছিল, এবং যেভাবে ন্যারেটিভ কাউন্টার ন্যারেটিভ দেওয়ার মধ্য দিয়ে আদৌ এই দেশের স্বাধীনতার যুদ্ধ সঠিক ছিল কি ছিল না এরকম একটা পরিবেশ তৈরি করার চেষ্টা করেছিল, সেই জায়গা থেকে আমরা মুক্তি পেয়েছি। সো দিস ইজ নট লিমিটেড অনলি বিটুইন or within a political belief system. It rather encompasses, it covers the entire country and all the generations that are there and that are there to come in the future. So আমি এখন আপনার সামনে দাঁড়িয়ে কথা বলছি বাংলাদেশের একজন নাগরিক হিসাবে। অবশ্যই আমি আওয়ামী লীগ করি, আওয়ামী লীগ আমার দল, এর আমার পরিচয়, এর আমার ঠিকানা। আমি আপনাকে প্রথমেই বলেছি এই নির্বাচন ত্রুটি মুক্ত নয়। এই নির্বাচনের যে বাংলাদেশের ত্রুটি কোনো রয়ে গেছে, নির্বাচন ত্রুটিমুক্ত হয়েছে? না সেটা আমি আমি তো কখনো সেটা মানে বলছি একটু না। কম্পারিজনটা আপনার বুঝে নিলাম। কিন্তু আপনি না কেন বলছেন সেটা, নিশ্চিত ধ্বংসের হাত থেকে আপনার আপনি, আপনার আপনার আপনি একটু আপনার প্রশ্নটা অনুষ্ঠানে শোনেন। এসে কি নিশ্চিত ধ্বংসের হাত থেকে আপনি বলছেন যে মানে যদি হতো জামাত যেত তাহলে হয়তো ধ্বংসের মুখে। কিন্তু জামাত এর মধ্যেও ৭৭টা আসন পেয়েছে এই নির্বাচনেও। আ না, সেটিও দ্যাট ইজ আসলে দ্যাট ইজ ইতিহাসে এত বড় দ্যাট ইজ আসন কখনো দ্যাট তো ইজ যাওয়া আনাদার হয়নি। থিং। এখান থেকে এটাই বোঝা যাচ্ছে যে যদি আওয়ামী লীগকে নির্বাচন করতে দেওয়া হতো, তাহলে জামাত এতগুলো আসন পেত না।
এই যে দুর্ঘটনাগুলো, আপনাকে আমি একটি মানচিত্র পাঠাতে পারি বাংলাদেশের সংসদ নির্বাচনের ফলাফল, যেখানে রঙিন ভাবে প্রকাশ করা হয়েছে, অর্থাৎ বাংলাদেশের যেসব জেলায় জামাত বেশি নির্বাচিত হয়েছে, যেসব জায়গায় বিএনপি বেশি নির্বাচিত হয়েছে, এটা খুব সুন্দরভাবে প্রকাশিত হয়েছে। আমি আপনাকে পাঠিয়ে দিচ্ছি আপনার হোয়াটসঅ্যাপে। এখানে আপনি আপনার কাছে পরিলক্ষিত হবে যে জামাত মূলত ভোট কিন্তু পেয়েছে বৃহত্তর রংপুর জেলায়, এবং সে ভোট পেয়েছে সাতক্ষীরা, বাগেরহাট, খুলনা অঞ্চলে। দ্য রেস্ট অফ বাংলাদেশ ইজ অ্যাবসলিউটলি ফ্রি ফ্রম জামাত ইসলামী। সো সেখানে কি হয়েছে, কি দুর্ঘটনা হয়েছে, কিভাবে সেটা ঠিক করা যেতে পারে, সেটা নিয়ে চিন্তা অ্যাবসলিউটলি করা। ফ্রি কি করে বলেন? ঢাকায়ও জামাত আসন পেয়েছে। ঢাকায় একটা আসন, দ্যার ইজ নাথিং, সেটা ওই শফিকুর রহমান সাহেব দাঁড়িয়েছেন হয়তোবা। I don't want to believe this, but then again, perhaps there was some kind of understanding, inter-party understanding. হয়তোবা 5ই আগস্টকে সামনে রেখে আওয়ামী লীগ যাতে আবার মাথা চারা না দিতে পারে, কিছু কিছু জায়গায় তো হয়তোবা নিজেদের ভিতরে পর্দার আড়ালে কিছু আন্ডারস্ট্যান্ডিং হয়ে যেতেই পারে যে ঠিক আছে, এখানে আমরা জিততে দিব। আমি কিন্তু সেই আপনি জায়গাটা কি যেতে ভোটের চাচ্ছি না। হার দেখেছেন? না, মানে ধরেন ঢাকায় শোনেন, আমি ধরেন তারেক আমি রহমানের সাথে হ্যাঁ, তারেক আমি রহমানের আসছি। যে প্রার্থী ছিলেন, আমি পার্থক্য একে একে খুব আসছি। কম। মির্জা আব্বাসের সাথে নাসিরউদ্দিন আমি পাটোয়ারির পার্থক্য খুব কম। আমি একে একে আসছি। প্রথম কথা হচ্ছে ৭৭টা সিট জিতেছেন, সেটাতে আমার আনন্দ করার কিছু নাই। আমি আনন্দিত হই নাই। আমি বলি নাই যে আসেন আজকে আমরা উদযাপন করি। আমি বলেছি যে বেঁচে গেছি। যদি এটা না হতো, যদি তারা সরকার গঠন করত, তাহলে আপনি মনে করতেন যে আজকের টকশোটা হতো অন্য প্রেক্ষিতে, টোটালি অন্য বিষয় নিয়ে হতো, যে বাংলাদেশ কি তবে পাকিস্তান হয়ে গেল, এই ধরনের কোনো প্রতিবাদ্য থাকতো। সুতরাং আর যাই হোক, আপাতত সেটা হয় নাই। এক। 2 নাম্বার, আপনার অনুষ্ঠানে আমি এসে বলেছিলাম যে অফকোর্স বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী হিসাবে বাংলাদেশ আওয়ামী লীগের নেতাকর্মীকে এই ভোট বর্জন করতে বলবেন, এটা তো নৈতিক অধিকার, এবং নৈতিকভাবে তিনি সম্পূর্ণভাবে সঠিক, এবং আমরা তাকে সমর্থন করি। কিন্তু যেই সময়টায় গিয়ে বলা হয়েছে, ততক্ষণে স্থানীয়ভাবে, আঞ্চলিকভাবে বিভিন্ন সমীকরণের কারণে আওয়ামী লীগের কিছু নেতা কর্মী এই নির্বাচনের সাথে কোনো না কোনো ভাবে জড়িত হয়ে গেছেন। এটা অনস্বীকার্য, এটা অস্বীকার করার কোনো সুযোগ নাই। এবং ওই যে আপনি দেখছেন কিছু কিছু জায়গায় যে যেমন ধরেন আমার এলাকার কথা আপনাকে বলতে পারি, যে আওয়ামী লীগের বিদ্রোহী যে প্রার্থী ছিল, যাকে আসলে আওয়ামী লীগের কেন্দ্রীয় অনেক নেতারা পিছন থেকে প্রভাবিত করে বা সাহায্য করে জেতার জন্য সহযোগিতা করেছিল 2024 সালের 7ই জানুয়ারি নির্বাচনে, সে সরাসরি জামাত ইসলামীকে সমর্থন করেছে, সে জামাতের সাথে কাজ করছে। এখন যদি আমাদের নির্দেশনাটা আরো আগে থেকে হতো, আরো পরিষ্কার থাকতো, তাহলে হয়তোবা আপনি যেটা বলছেন 77 সিট, সেটাও হয়তোবা থাকতো না। এবং আমি খুব বেশি রাজনীতি বোঝার জায়গা থেকে বলতে চাই না। আমি মনে করি যে আমাদের প্রত্যেকটা রাজনৈতিক গোত্র গোষ্ঠীর সাথে ডায়ালগ অনেক আগে থেকেই চালানো উচিত ছিল বিভিন্নভাবে। নির্বাচন করুন বা না করুন তাতে কিছু যায় আসে না, ডায়ালগ করা যেতেই পারে, কিন্তু সেই জায়গা থেকে সম্পূর্ণভাবে আমরা এখনো বিরত আছি। জি, মানে ডায়ালগের কথা বলছেন, ডায়ালগ প্রসঙ্গে আমি আসবো। কিন্তু যেটি আপনি মানে বলছিলাম যে নো ভোট নো ভোটের যে ক্যাম্পেইন, আপনি বলছেন নৈতিকভাবে এটা করতেই পারে আওয়ামী লীগকে ছাড়া নির্বাচন, কিন্তু এটি করে আসলে মানে আমার প্রশ্নটা হচ্ছে এটার উদ্দেশ্যটা কি ছিল? এক তো হলো সফল কতটা হলো, যখন দেখা যাচ্ছে না, 60 সমন্বয়হীনতা ছিল। প্রশ্নটা শেষ করি। একে তো সফল কতটা হলো, এটা একটা প্রশ্ন, যেহেতু 60% ভোট পড়েছে। আর উদ্দেশ্য কি ছিল, সেটাও একটা প্রশ্ন। কারণ যদি জয় মামুন যেমন একটা পোস্ট দিয়েছিলেন যে এই সরকারই কি তাহলে কন্টিনিউ করবে, যে যদি মানে নির্বাচন না হয় তাহলে তো আর সরকার পরিবর্তনেরও কোনো সম্ভাবনা নাই, ভোট বর্জন করলে তো সেরকমই হওয়ার কথা। উদ্দেশ্য কে ছিল, সফল কতটা হলো? রাশিদ রহমান। জয় মামুন সাহেবকে নিয়ে আমি এখানে কথা বলতে যাব না। হি হ্যাজ অনেক না, ভেরিয়াস তার টাইপ অফ কথা না, মানে কমেন্টস তার হি মেক্স। স্টেটমেন্টটা নিয়ে যদি হি বলেন। হ্যাজ নো স্টেবিলিটি। এক এক সময় এক এক জায়গায় এক এক রকম কথাবার্তা। আই ডোন্ট গেট ইনটু দ্যাট, দ্যাটস নট মাই পেরিফেরি। অল আই এম ট্রাইং টু টেল ইউ, আমি আপনাকে যেটা আসলে বলার চেষ্টা করছি সেটা হচ্ছে যে এখানে সমন্বয়হীনতা ছিল। আপনি যে প্রশ্ন করলেন যে নো ভোট নো ভোট, এটা তো বলতেই পারে, বলতেই হবে, এটাই স্বাভাবিক। কিন্তু এটা কখন বলবেন, কিভাবে বলবেন, কেন বলবেন, কি অর্জন করার জন্য বলবেন, এটা একটা ব্যাপার। আর নেতা কর্মীদের প্রতি ইনস্ট্রাকশনটা খুব ক্লিয়ার হতে হবে। আমি এখানে নাম বলবো না, যেমন অনেক ফোরামে আওয়ামী লীগের হোয়াটসঅ্যাপ যে গ্রুপগুলো, সেখানে আমি জড়িত আছি। দেখা গেছে যে ভোটের আগে তারা আমাকে ইনভাইট করছে, কথা বলছে। কেউ বলছে যে হ্যাঁ, আমাকে যদি ভোট সেন্টারে যেতেই হয় আমি ভোট সেন্টারে যাব, আমি নাতে ভোট দিব, আর যেই ব্যালটটা মার্কা ভিত্তিক সেটাকে আমি নষ্ট করে দিয়ে আসবো, অর্থাৎ কয়েক জায়গায় সিল দিয়ে নষ্ট করে দিয়ে আসবে। হ্যাঁ,
তো তখন আবার আরেকজন বলছে না না না, ভোট সেন্টারে যাওয়া যাবে না, কারণ গেলে আবার ভোট প্রয়োগের যে হার সেটা বেড়ে যাচ্ছে। হ্যাঁ, তার মানে আমরা নিজেরাও জানতাম না যে ভোটটা আমরা কিভাবে বর্জন করব, ভোট সেন্টারে না যেয়ে, নাকি ভোট সেন্টারে গিয়ে ভোট নষ্ট করে দিয়ে, নাকি ভোট সেন্টারে গিয়ে গণভোটে না ভোট দিয়ে আর অন্যটাতে ভোট না দিয়ে। সো অল আই এম ট্রাইং টু সে যে নেত্রীর ডিজায়ার পরিষ্কার, নেত্রীর ইচ্ছা পরিষ্কার, কিন্তু এটা এক্সিকিউট করার যারা আছেন, ইচ্ছাটা আসলে কি ছিল? আপনার এই কথা দে থেকে হ্যাভ আমারই নো। প্রশ্ন, আমারই প্রশ্ন জাগলো না আপনার কথা থেকে। ইচ্ছাটা কি ছিল? একদমই ভোট কেন্দ্রে না যাওয়া, না, নাকি আমি আসছি, গণভোটে না দেয়া, না না, মামলায় না? হ্যাঁ, আমি তো আপনাকে জি। একটা একটা গুরুত্ব দিব, সব তো আর হ্যাঁ, হ্যাঁ। একসাথে দিতে পারবো না, মুখ তো আমার একটা। হ্যাঁ, তো ফার্স্ট হচ্ছে যে শেখ হাসিনা যেটা ডিজায়ার করেছেন, ইট ইজ ফেয়ার। সেকেন্ড, উনি যেটা ডিজায়ার করেছেন এটা এক্সিকিউট করার মতো কোনো একসেপ্টেবল ফিগার ওনার পরে আর নাই। পুরো দেশে এটা নিয়ে একটা বিভ্রান্তি ছিল, অ্যাবসলিউটলি। এবং আপনার অনুষ্ঠানে কিন্তু আমি বলেছি, আপনার মনে আছে, এই গত যে প্রোগ্রামটা করেছি, যে ইট ইজ অলরেডি টু লেট, বিকজ আওয়ামী লীগের যেসব নেতা কর্মীরা ভিজিবল, যারা হয়তো এখনো বাড়ি ঘর থেকে পালিয়ে যায়নি, কিন্তু মুখ ঢেকে কষ্টে তাদের এলাকায় পড়ে আছে, তাদেরকে কোন না কোনো একটা সমীকরণে আসতে হচ্ছে। এবং আপনি কিন্তু খুব ভালোভাবে খেয়াল করে দেখবেন যে আহ, এই নির্বাচনের প্রচারকালীন সময় অনেক জায়গাতেই আওয়ামী লীগের স্থানীয় প্রভাবশালীদের নেতাদেরকে কিন্তু বিএনপির নেতাকর্মীরা টেনেছে, জামাতের নেতাকর্মীরা টেনেছে, রাইট? সো হোয়াট ডাজ ইট মিন? তাকে তার পেটাতে পেটাতে এখানে নিয়ে যাওয়া হয়নি। তো নো ভোট নো ভোট যদি পরিষ্কারভাবে অনেক আগের থেকে আপনি ক্যাম্পেইন করতেন, তাহলে হয়তো ওই লোকটা ওখানে যেত না, হয়তো ওই লোকটা ওখানে যেত না, কিন্তু গিয়েছে তো। তার মানে এখানে সমন্বয়হীনতার একটা ব্যাপার ছিল। কিন্তু এখানে কি আর শুধুই আমরা সমন্বয়হীনতা? এটা আমার করতে একটু গিয়ে, প্রাসঙ্গিক প্রশ্ন আছে রাশেক রহমান, যে শুধুই কি সমন্বয়হীনতা? কারণ ধরেন আমি আল জাজিরার একটা রিপোর্ট দেখছিলাম, শুনেন, ওখানে আপনি কিন্তু একটা জিনিস ভুলে যাবেন না, আমি, জি, আপনি কিন্তু একটা জিনিস ভুলে যাবেন না, আমার 19টি ফৌজদারি মামলার ভিতরে 18টি কিন্তু বিএনপি দিয়েছে। অথচ আমি কিন্তু আপনার অনুষ্ঠানে বলছি, আল্লাহ তাআলা আমাদেরকে বাঁচিয়েছে সাক্ষাৎ পাকিস্তানের প্রেতাত্মার হাতে পড়া থেকে। এটা কিন্তু ভুলে যাবেন না। জি, তার মানে এটি আপনি স্পষ্ট কখনো করেছেন। কখনো, কিন্তু আপনি বলছেন যে কখনো কখনো আপনার সমন্বয়হীনতা, পছন্দ না আপনার হলো। দলের সমন্বয়হীনতার কথা যদি বলছেন, যে এটা কি শুধুই সমন্বয়হীনতা, নাকি একটা দেশে থাকার একটা বাস্তবতাও বটে? কারণ আপনি যেমন বলছিলেন মামলার কথা, বিএনপি যেমন কমিট করছে যে মামলা তুলে নেওয়া হবে, নির্বাচনের আগে এরকমটা বলা হয়েছে, বা ভোট কেন্দ্রে না গেলে কোনো এক মৃধার এক্সাম্পল দিয়ে, মানে একটা রেফারেন্স দিয়ে একটা আল জাজিরায় রিপোর্ট করছেন, খুব সাধারণ একজন মানুষ, ভোট কেন্দ্রে না গেলে বলা হবে আওয়ামী লীগের সমর্থক বা আওয়ামী লীগের দোসর, ফলে তার উপর সমস্যা হতে পারে, ফলে তাকে ভোট কেন্দ্রে যেতে হবে, এরকম তার সিদ্ধান্ত। মানে শুধুমাত্র কি আপনাদের সমন্বয়হীনতা, নাকি দেশের বাস্তবতাতেও ভোট আসলে মানুষ দিয়েছে? না, ভোট তো দিয়েছে, আমি তো অস্বীকার করছি না। আমি তো অন্ধ মানুষ না, আমি তো কাউকে খুশি করার জন্য মিথ্যা বলবো না। ভোট তো দিয়েছে, ভোট দিবে না কেন? আপনি মনে করেন আমি গভর্নমেন্ট স্কুলে পড়তাম, আমার এন্টায়ার ব্যাচ, এ সেকশন, বি সেকশন, সি সেকশন, ডে শিফট, সবাই ভোট দিয়েছে। তারা কি মিথ্যা কথা বলার মতো কোনো লোক? আমি ঢাকা কলেজে পড়তাম, আমার ঢাকা কলেজের সব বন্ধুরা ভোট দিয়েছে। তো তাহলে কি সেখানে তারা কি মিথ্যা বলছে আমার সাথে? অবশ্যই না। আমি কিছু দলীয় চ্যানেলে আমার সংবাদটি নিচ্ছি, তা তো না। আমার বন্ধু বান্ধব যারা অন্য দল করে, অফকোর্স যারা আওয়ামী লীগ করে তারা দেয় নাই, যারা অন্য দল করে তারা কি পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দেয় নাই? আমি তো নাম ধরে বলে দিতে পারবো, দিয়েছে ভোট। তো ঘটনা হচ্ছে, আমি কি বলছি যে নির্বাচনটা ত্রুটি মুক্ত নয়, নির্বাচনটা কলঙ্ক মুক্ত হতে পারলো না। কারণ কি, 5ই আগস্টে আপনি কেন আন্দোলন করলেন? আপনি তো 5ই আগস্ট বলতে চাচ্ছেন যে আওয়ামী লীগ ঠিক মতো ভোট দেয় নাই, স্বৈরাচার, ফ্যাসিস, হেন না তেন না, এমন কিছু নাই যে বাকি নাই। গুড, ওকে, ভালো, আপনি আমাকে সরিয়ে দিলেন। তাহলে আপনি চেয়েছেন এমন একটা গণতান্ত্রিক আবহাওয়া হবে যেখানে সকল রাজনৈতিক দল অংশগ্রহণ করবে। তাহলে প্রথম দিনেই তো আপনি ব্যর্থ। আমি আপনাকে বানানো নাটক নির্ভর ইলেকশন হয়েছে এসব কিছুই বলতে চাচ্ছি না। রাতের ভোট দিনে, দিনের ভোট রাতে, নাথিং। ভোট হয়েছে, মানুষ ভোট দিয়েছে। এবং বাংলাদেশের চিরায়ত যে অভ্যাস ভোটে অনিয়ম হয়, সেটাও হয়েছে, অস্বীকার করছি না। কিছু সিল মারা হয়েছে, কিছু মৃত ব্যক্তির নামে গিয়ে ভোট দেওয়া হয়েছে, কিছু ব্যক্তি উপস্থিত হন নেই, তাদের নাম নিয়ে দেওয়া হয়েছে। ইয়েস, ইট হ্যাজ হ্যাপেন, বাট এর বিস্তৃতি কম, যার দরুন জনমানুষের মাঝে খুব বেশি আপনি এটা নিয়ে কোনো বীতশ্রদ্ধ হওয়া বা এটা নিয়ে তারা রাগান্বিত বা সংক্ষুব্ধ বা আমার মনে হয় ক্ষোভান্বিত হওয়ার আপনার কোনো জায়গাটা ভোট নেই। নিয়ে মূল্যায়নটা স্পষ্ট। আপনি বলছেন বিস্তৃতি কম, নানান একেবারে। রকম অনিয়মের। এখানে একটু যদি জানতে চাই আপনার কাছে, যে মানে তুলনামূলক পর্যালোচনা তো আসলে ভোটে হয়, যেহেতু কোনো ভোট একদম পুরোপুরি সুষ্ঠু হয় না, কিছু কিছু অনিয়ম ত্রুটি থেকেই যায়। আপনার কাছ থেকে আপনাদের সময়কার ভোটের সাথে একটু তুলনা যদি করতে চাই, ধরেন 14, 18, 24 এবং 26, এই নির্বাচনগুলোকে আপনি 10-এ কোন নির্বাচনকে কত দিবেন?
না, কোনোটাকে দোষে আমি কিছু দিব না। নির্বাচন দোষ দিয়ে নির্ণয় করা যায় না। যায় তো, কোনটা বেশি সুষ্ঠু না, হলো, যায় কম না। সুষ্ঠু হলো, কোথায় না, সহিংসতা বেশি হলো, আপনি কম আপনি যদি হলো। আমাকে আপনি যদি আমাকে এটা জিজ্ঞেস করেন যে কোন নির্বাচন দিয়ে দেশের ভালো হবে, সেটা আমি উত্তর দিতে পারি। হুম, না তুলনা করা যায় না, কোন নির্বাচনের সাথে না, নির্বাচন তুলনা একদমই করা করা যায়? যায় না। না, আমি তো ওই 10, 7, 8 নির্ণয় করার জন্য রাজনীতিতে নামি। এটা ভালো ফিরল ব্যাপার। কোন নির্বাচন দিয়ে দেশ ও জাতির সত্যিকার উপকার হবে, সামনের দিকে এগিয়ে যাওয়া যাবে, অথবা ইংরেজিতে যেটাকে বলা হয় যে রিকনসিলিয়েশন করা যেতে পারে, সেটার উত্তর আমি দিতে পারি। এটা তো সবাই দিতে পারে, সুষ্ঠু ও না, গ্রহণযোগ্য সবাই অবাধ দিতে পারে না। নির্বাচন হলেই আই তো এম হয়, সরি। তাই না? না, সবাই দিতে পারে না। আপনার অনুষ্ঠানে অনেকে আসে, সবাই সবকিছু বলে না, দিতে পারে না। আমি সরি, সবাই বলতে পারে না। আপনি হয়তো প্রশ্ন করেননি, মনে করছেন বলতে পারে, জিজ্ঞেস করে দেখবেন, সবাই উত্তর দিতে পারবে না। দেখে শুনলে নাও। তো খুবই ওরকমই লাগে আসলে, মানে টার্মগুলো ফিক্সড, সুষ্ঠু ও গ্রহণযোগ্য, অবাধ, না, আমি তো অংশগ্রহণমূলক। সুষ্ঠু গ্রহণযোগ্য আলাপ করছি না। আমি তো সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের কথা বলছি না। আমি তো আপনাকে বললাম যে এটা ত্রুটিহীন নয়। কিন্তু ফ্যাক্ট অফ দ্য ম্যাটার রিমেইনস, মন্দের ভালো তো হয়েছে। যদি জামাত হতো তাহলে কি আওয়ামী লীগের ভাইয়েরা আমার খুশি হতেন? কোনোদিনও খুশি হতেন না। এটা বাস্তব। অন্য কি হতেন আমি জানি না। অনেকে এমন ফর্মুলা তৈরি করেছিলেন যে জামাত ক্ষমতায় চলে আসলে আওয়ামী লীগ আর বিএনপি একসাথে মিলে আন্দোলন সংগ্রাম করে ওদেরকে নেওয়া হবে। নো, ইটস নট দ্যাট ইজি। জামাত ইসলামের যে রেজিমেন্টেশন, যে ওরিয়েন্টেশনের ভিতর দিয়ে তারা রাজনীতি করে আসে, সেখানে একবার যদি তারা ক্ষমতায় বসে, তারা সারা জীবনে নামাইতে পারতেন না। বিএনপি, যেটা আমরা চিরকাল হাসাহাসি করেছি বিএনপি কে নিয়ে, যে তাদের সংগঠন নেই, হ্যাঁ, যে তাদের সমর্থক আছে কিন্তু সংগঠন নেই। আমার তো মনে হলো যে বিএনপি মির্জা ফখরুল আলমগীর 17 বছর ধরে যে একটা লিডারশিপ দিয়ে গেছেন, যেখানে বেগম খালেদা জিয়া অসুস্থ ছিলেন, জেলে ছিলেন, তারেক জিয়া সাহেব দেশের বাইরে ছিলেন, আওয়ামী লীগ আমাদের দল দুর্দান্ত প্রতাপের সাথে ক্ষমতায় ছিল, এখন তো দেখছি সংগঠন ভালোই ছিল। কারণ সংগঠন না থাকলে এই জামাতের যে জোট, শুধু জামাত একা না, হ্যাঁ, প্লাস এনসিপি, অ্যানার্কিস্ট, তাদের সবার এগেনস্টে ফাইট করে এই এতগুলা সিট জিতে আসতে পারা তো একটা সহজ ব্যাপার না। জি। আপনি বলছেন যে আমি মনদের ভালো হয়েছে এই নির্বাচনটাতে, আপনাদের জন্য মনদের ভালো হয়েছে, স্বস্তির বিষয়। তাহলে কি আপনারা আসলে মানে আবার একই বিষয়ে পুনরাবৃত্তি করে জিজ্ঞাসা শোনেন, করছি আমি যে তাহলে কি আমি আপনারা নির্বাচনের পরে আগের চাইতে স্বস্তিতে আছেন? মানে 5ই আগস্টের পরে আপনাদের যে একটা অবস্থা, সেখান থেকে নির্বাচনের পরে কি আপনারা স্বস্তিতে আছেন? কোথাও কোথাও দেখছি যে বিএনপির লোকজন গিয়েও আওয়ামী লীগ অফিসে তালা খুলছে। নির্বাচনের পরে অনেকগুলো অফিস না, আওয়ামী আপনি লীগের খুব অফিসে বেশি তালা খোলা জায়গায়, হয়েছে। খুব হ্যাঁ। বেশি জায়গায় এটা দেখেন নাই। হয়তো আপনি 1-2টা জায়গায় দেখেছেন। এখানে খুব স্বস্তিতে থাকারও কোনো বিষয় নেই। এখানে ব্যাপারটা অন্য জায়গায়। এখানে আমি যেভাবে জিনিসটা বলতে চাই, সেটা আমার জায়গা থেকে আমি বলছি। সেটা হচ্ছে, জনাব তারেক রহমানকে ঠিক করতে হবে যে বাংলাদেশের স্বাধীনতাকে তিনি রক্ষা করবেন কিনা এখন। কারণ whether you like it or not, he is becoming the next Prime Minister of Bangladesh. And Prime Minister of Bangladesh is actually more powerful than Prime Minister of Great Britain, because there are no checks and balances. খোদার পরের জায়গা বাংলাদেশে হইল খোদার ফজলে প্রধানমন্ত্রী। উনি চাইলে আপনারা উঠাইতে পারবে, উনি চাইলে আপনারা নামাইতে পারবে। তার কোনো অন্যায় বাধা দেওয়ার শক্তি আপনার নাই, তার কোনো ভালো কাজও আপনার গিয়ে সাপ্লিমেন্ট করার কোনো শক্তি আপনার নাই। যদি না তিনি আপনার দিকে তাকায় বলে, আহা তোমার চেহারাটা আমার ভালো লেগেছে, বলো তো দেখি তুমি কি বলতে চাও। আর ছোট বাচ্চাদের লজেন্স দেওয়া হয়, ওরকম একটা ব্যাপার বাংলাদেশের প্রধানমন্ত্রী হয়। ইন্ডিয়ার প্রধানমন্ত্রীর এত ক্ষমতা নেই বাংলাদেশের প্রধানমন্ত্রী যা আছে। সুতরাং আমি যেটা মনে করি যে তারেক জিয়া সাহেব যদি তার রাজনৈতিক জীবন থেকে কোনো শিক্ষা গ্রহণ করে থাকেন যে জামাত ইসলামীকে বিশ্বাস করা যায় না, তাহলে এমন ভাবে তিনি রাজনীতি গুছিয়ে নেবেন যাতে আগামী দিনে বাংলাদেশের স্বাধীনতার ইতিহাস, অর্থাৎ বঙ্গবন্ধু, আওয়ামী লীগ, স্বাধীনতার যুদ্ধ তো বটেই, আবার এদিকে বিএনপি যেহেতু একটু স্বাধীনতার দল, সেখানে মেজর জেনারেল জিয়া রহমান তিনি মুক্তিযোদ্ধা, সবকিছু মিলিয়ে এই জিনিসগুলো আর কোনোদিন ঝুঁকির সম্মুখীন হবে না। এভাবেই তিনি গুছিয়ে নেবেন। আর যদি তিনি এখান থেকে কোনো লেসন না গ্রহণ করেন, তাহলে পরবর্তী নির্বাচনে আপনি জামাত ইসলামীর যেটাকে বলে অ্যাবসলিউট উত্থান, যেটাকে বলা যেতে পারে, সেটা দেখতে পারেন।
জি। এখন আপনি যেটা বলছেন যে তারেক রহমান মানে কি করবেন সেটির উপর অনেক কিছু নির্ভর করে। কিন্তু কি ইঙ্গিত যদি জিজ্ঞাসা করি? কারণ তাদের ইশতেহারে দেখা যাচ্ছে ট্রুথ অ্যান্ড হিলিং কমিশন তারা গঠন করবার কথা বলছেন এবং রয়টার্সকে দেয়া সাক্ষাৎকারে তারেক রহমান বলছেন যে মানে শেখ হাসিনার সন্তানরা তারা দেশের রাজনীতিতে ফিরতে পারবেন কিনা বা দেশে এসে রাজনীতি করতে পারবেন কিনা এই প্রশ্নে তিনি বলছেন জনগণ চাইলে করতেই পারবে। মানে বাধা আছে এরকম কিছু তিনি বলছেন না। এখান থেকে আসলে কি ইঙ্গিত আপনারা পান? আপনারা কি কোনো বার্তা পান? না, এখন নির্বাচন জিতে যাওয়ার পরে উনি কি বলবেন সেটাই তো আমি আমলে নেব। নির্বাচন হওয়ার আগে তিনি যা বলেছেন সেটা অনেক কনভিনিয়েন্সের কারণে তো বলতে পারেন। আমি তো বললাম যে আমরা তো কোনো ডায়ালগে ছিলাম না, কোনো কনভারসেশনে ছিলাম না, অ্যাপারেন্টলি ছিলাম না। আপনি ভোট বর্জন করছেন কেন সেটাও ওয়াজ নট ক্লিয়ার। হ্যাঁ, একটা জায়গায় ক্লিয়ার যে আওয়ামী লীগকে বাদ দিয়ে কিভাবে নির্বাচন হয় সেটা ঠিক আছে, আপনার সাথে একমত হলাম, বাট স্ট্র্যাটেজিক রিজন কি? স্ট্র্যাটেজিক রিজন কি সেটা তো ওয়াজ নট ক্লিয়ার, রাইট? প্রত্যেকটা পলিটিক্যাল পার্টিতে একটা আপনার কম বেশি স্ট্র্যাটেজি থাকে। সো সেই জায়গাটায় উই ওয়্যার নট ক্লিয়ার। এখন নির্বাচন হয়ে যাওয়ার পরে আগামীকালকে তিনি শপথ গ্রহণ করবেন, করার পরে তিনি কি বলবেন সেটা আমাদেরকে শুনতে হবে। সেটা শুনে আমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে যে হাউ ডু উই অপারেট অর হাউ ডু উই ইন্টারঅ্যাক্ট। তবে ওয়ান থিং আই ক্যান টেল ইউ, এইভাবে দিনের পর দিন যদি আপনি ডায়ালগ না করেন তাহলে পলিটিক্যাল পার্টির যে পলিটিক্যাল নেচার, অর্থাৎ রাজনৈতিক দলের যে রাজনৈতিক ভাব প্রকৃতি, সেটা আপনি হারাবেন চিরকালের জন্য। এবং একবার যদি সেই ভাব প্রকৃতি থেকে আপনি বিচ্যুত হয়ে যান তাহলে নতুন করে রাজনৈতিক কক্ষপথে ফিরে আসা বড্ড কঠিন হবে। যেমনটা আপনাদের জন্য হচ্ছে। আমি তো সেটাই বললাম জি। মানে মানে যে কারণ আমরা মানে যদি এবং আমরা এটা কি যদি আসলে ডায়ালগ ক্ষমতাচ্যুত শুরু না হলে করি। মানে আমি একটু এই বিষয়টাও বুঝতে চাই আপনার কাছে। এটা কি আসলে ক্ষমতাচ্যুত হলেই বোঝা যায় যে ডায়ালগটা জরুরি? মানে তখন দেখতাম না, বিএনপি অনেক তা কেন? ধরেন আলোচনার জন্য বলতো, কেন? আপনাদের পক্ষ থেকে বলতো খুনিদের সাথে কিসের আলোচনা ইত্যাদি নানান কেন? রকম কথাবার্তা। এটা তো হ্যাঁ। এখন শুনেন, এখন যেই লোক এই ইনিয়ে বিনিয়ে অঙ্গভঙ্গি করে হাত পা নাড়িয়ে এসব কথা বলতেন, তার কথা যদি আপনি আমাকে জিজ্ঞেস করেন, আমার তো দুঃখ প্রকাশ করা ছাড়া, ঘৃণা প্রকাশ করা ছাড়া আমার কিছু করার থাকবে না। আসলে কোন লেভেলে কোন সময়ে বিএনপির সাথে আওয়ামী লীগ ক্ষমতা থাকলেও ডায়ালগটা করা উচিত ছিল না আপনি মনে করেন? সবসময় তো ডায়ালগ করা উচিত ছিল। হোয়াটস রং উইথ ইট? আজকে আমরা ডায়ালগ করি নাই বলে তো আপনি আমাকে জিজ্ঞেস করতে পারছেন যে জামাত ইসলামী ৭৭টা সিট পেল কিভাবে। এটা হয়েছে তো আমাদের ডায়ালগ না করার কারণেই। আপনি এট দ্য এন্ড অফ দ্য ডে বিএনপির পুঁজি কি? হোয়াট ইজ দ্য ক্যাপিটাল অফ বিএনপি? ইট ইজ দ্য ইন্ডিপেন্ডেন্স অফ বাংলাদেশ। বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ হচ্ছে বিএনপির পুঁজি। এম আই রাইট অর রং? আওয়ামী লীগের পুঁজি কি? বাংলার মানুষের মুক্তি, স্বাধীনতা, স্বাধিকার। অবশ্যই ৭১ সালের স্বাধীনতা যুদ্ধ, তাই না? তাহলে এই দুটি দল যদি মিথস্ক্রিয়া মানে থাকতো, মিথস্ক্রিয়ার মাঝে যদি থাকতো একে অপরের সাথে, ভালো মন্দ যাই হোক, তাহলে ওই কালো কৃষ্ণকায় শক্তির কি উত্থান হয়? আমি তো আপনার সবগুলো অনুষ্ঠান খুব নিবিড় ভাবে দেখার চেষ্টা করি। যেখানে আপনার একটা এই যে জামাত ইসলামীর যুক্তরাষ্ট্রের মুখপাত্রকে নিয়ে আসেন, আমি শুনি কি বলে না বলে। আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড দিস। পয়েন্ট ব্ল্যাঙ্ক কথা তো সোজা। আপনি নিজেকে মুসলমান দাবি করতেছেন, তো আপনি আল্লাহ আর হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তো একনলেজ না করে তার নিজেকে মুসলমান দাবি করতে পারবেন না। আপনি বললেন হ্যাঁ আমি নামাজ পড়ি, আমি তো যাকাত দিই, আমি তো ওযু করি, আমি তো হজে যাই, কিন্তু আমি আল্লাহ মানি না আর রসুল মানি না। তাহলে কি আপনি মুসলমান হইলেন? তো আপনি রাজনীতি করেন, হ্যাঁ আমি তো মানুষের খুব ভালো চাই, কিন্তু আমি বাংলাদেশের স্বাধীনতা মানি না। হ্যাঁ, বাংলাদেশের স্বাধীনতার ইতিহাস মানি না। হ্যাঁ, আমি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে মানি না, আমি এখন জিয়াউর রহমানকে মানি না, কর্নেল অলি নাকি ভিডিও বলছে। এইসব লোককে দিয়ে দেশের রাজনীতি হয়? এটা এই উপলব্ধি আমাদের আরো আগে হওয়া উচিত ছিল। বিএনপি বলেন আওয়ামী লীগ, তারা দুজন যদি কিছু কিছু জায়গায় কমন গ্রাউন্ডে থাকতো তাহলে এই দেশে অনিষ্টটা করে কে? কে করতে পারতো? এবং আরেকটা জিনিস আপনাকে বলি, অফকোর্স বিএনপিতে চাঁদাবাজ আছে, আছে না? নিশ্চয়ই আছে। আওয়ামী লীগের চাঁদাবাজ নেই? আছে। কিন্তু চাঁদাবাজের থেকেও খারাপ মানুষ আছে দুনিয়ায়, যারা চাঁদাবাজি না করেও আরো খারাপ কাজ করে। সেটার জন্য একটা আলাদা অনুষ্ঠান আপনার সাথে আমি একদিন করব। চাঁদাবাজ আছে, নিশ্চয়ই আছে, মাস্তান আছে, গুন্ডা আছে, এটা প্রকৃতি, পৃথিবীর এটা নিয়ম। মার্কিন যুক্তরাষ্ট্র যখন জন্ম হয়েছিল জর্জ ওয়াশিংটনের নেতৃত্বে, তখন একদম পুরো বেহেস্তের একটা টুকরা এসে পৃথিবীতে পড়ে নাই। ওখানে চাঁদাবাজ ছিল, আরো খারাপ খারাপ লোক ছিল।
কিন্তু আমি চাঁদাবাজি করি না, কিন্তু আমি এর থেকেও খারাপ কাজ করি, এসব জিনিসও তো আছে, আছে না? সুতরাং আওয়ামী লীগ অ্যান্ড বিএনপি, দে টুগেদার আর দ্য আনসার ফর বাংলাদেশ। এর আমার জন্য কি আপনারা চেষ্টা করছেন? মানে এই যে মিথস্ক্রিয়ার কথা আপনি এখন না, আমি বলছেন, যেটা চেষ্টা তখন করছি না, হয় আপনাকে নাই, তো বললাম এখন কি এটার অ্যাপারেন্টলি জন্য চেষ্টা আছে? কেন বলছি, না। কেন প্রশ্নটা করছি সেটাও বলি। কারণ সজীব অজয় জয় ইন্টারভিউতে বলছেন যে তারেক রহমানের সঙ্গে অবশ্যই কথা বলবো এবং তার সঙ্গে কাজ করব। এই কথা তিনি বলছেন। তিনি প্রধানমন্ত্রী হলে অবশ্যই তিনি কথা বলবেন এবং কাজ করবেন। এরকমটা বলছেন। আগেও বলেছেন, মানে 5ই আগস্টের পর না, না, বলেছেন। জয় ভাইয়ের এই কথা তো আমরা খুব অ্যাপ্রিসিয়েট করি। আমরা যারা নতুন প্রজন্মের আছি, জয় ভাইয়ের কথা ডেফিনেটলি আমরা অ্যাপ্রিসিয়েট করি, এবং এটাও সত্য, এটাও সত্য, বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার উপরে 21 আগস্টের গ্রেনেড হামলা হয়েছে। সেই জায়গা থেকে তার জন্য এসে ডায়ালগ করা যত না সহজ, ওনার জায়গায় ওনার সন্তান, পুত্র অথবা কন্যা, কারো জন্য নতুন করে রিকনসিলিয়েশন যেটাকে বলে, সেটা ডায়ালগ করা একটু সহজতর। কারণ হাজার হলেও তিনি একটা মায়ের বয়স, একটা পরিণত বয়সে পৌঁছে গেছেন, তার চোখের সামনে গ্রেনেড গুলো ফুটেছে, তার চোখের সামনে 22 জন 24 জন লোক মৃত্যুবরণ করেছে, তাকে হত্যা করার চেষ্টা করা হয়েছে, তার দলটাকে সম্পূর্ণভাবে নির্মূল করে ফেলার চেষ্টা হয়েছে। এই বাস্তবতাকে তো অস্বীকার করা যাবে না। তাহলে কি সজীব অজয় জয় আল জাজিরাকে সাক্ষাৎকারে দেয়া যেটা বলেছিলেন যে শেখ আচ্ছা, হাসিনা বৃদ্ধ হয়ে গেছেন বা তার তিনি না, অবসরে না, যাচ্ছেন, না, না, শেখ না, না, হাসিনা আমি জামানার না, ইতি না, হলো। আপনি মিলাবেন না, হ্যাঁ, প্লিজ ডোন্ট ডু দ্যাট। না, এটা এটা করবেন না, এটা অন্যায়। আমি কিন্তু একটা জায়গায় আছি, আমার কথাটা শেষ করে আসতে দেন। এটা করবেন না। আচ্ছা, এটা গেল এক। এখন 2 নম্বর কথা হচ্ছে, যে ডায়ালগে বসতে হয়, তাহলে আমরা যদি প্রতিনিয়ত বলতে থাকি যে নির্বাচনটি একটি শ্যাম ছিল, তাহলে আপনি আর ডায়ালগে বসে কোনো আশানুরূপ ফল পাবেন না। আপনি বলতেই পারেন যে এই নির্বাচন আপনি মানেন না, আপনি বলতেই পারেন এই নির্বাচন ত্রুটি মুক্তি নয়, আপনি বলতেই পারেন যে এই নির্বাচনে একটি বৃহৎ জনগোষ্ঠী অংশগ্রহণ করেনি, উইচ ইজ ট্রু, এটা তো মিথ্যা না। কিন্তু আপনি যে বারবার শ্যাম এই শব্দটা ইউজ করতে থাকেন, পলিটিক্স ইজ এ গেম অফ ওয়ার্ডস। You're not fighting with a sword. You're not fighting with a gun. You're fighting, you're debating, you're arguing, you're trying to create a narrative, you're trying to create a standpoint, and those are being created by words that come out of your mouth, right? So আপনি এই যে শ্যাম শব্দটা যদি বারবার বলেন, তাহলে আমি যদি আপনাকে বলি যে শারমিন, আপনার অনুষ্ঠান একটি শ্যাম, তা আপনি আমার জীবন দাওয়াত দিবেন নাকি? আপনি জীবন বলছেন, ঠিক আছে রাশেক ভাই যান, আপনার মতো এরকম আরো টকম্যান আছে, টকার আছে। আব্দুল লতিফ ভাষায় টকমারানি উনি বলেছিলেন না, খুব বড় বীর মুক্তিযোদ্ধা, হ্যাঁ, বলেছিলেন তো। তো এরকম বলে মনে মনে বলতে পারেন যে ওকে ফাইন, যান, আপনার ডাকলাম না। তার মানে কি, যে if I express the desire to have a dialogue, then I have to express respect for you as well. Even if I don't support you, even if I don't like you, and even at the back of my mind, if I have it already that I will not agree with you in the table, still then I have to be respectful so that we can sit at the table. টেবিলে বসলে তো একটা বিরাট বড় অর্জন হয়। আই হোপ আই ক্যান মেক ইউ আন্ডারস্ট্যান্ড। আর আল জাজিরার যে কথা বলছেন, দেখেন, একেবারে আওয়ামী লীগের তৃণমূল কর্মী হিসেবে বলতে চাই যে জননেত্রী শেখ হাসিনা কবে রিটায়ার করবেন বা তার বয়স আদৌ হয়েছে কি না হয়েছে, এটা আসলে জননেত্রী শেখ হাসিনা একা সিদ্ধান্ত নিতে পারেন না। ওই অধিকার তিনি যখন 81 সালে এই দেশে ফিরে এসেছেন তখনই হারিয়েছেন। তিনি এখন ওনার নিজের একার নন, তিনি আওয়ামী লীগের লক্ষ কোটি কর্মী। লক্ষ কোটি কর্মী যখন একসাথে হয়ে মনে করবে যে নেত্রীকে আমরা বিদায় দিতে পারি, তখনই উনি বিদায় নিতে পারবেন। উনি নিজে চাইলেও বিদায় নিতে পারবে না। আই হোপ আমি আপনাকে বোঝাতে পেরেছি এমন কথাটা। তাহলে সজীব অজয় জয় কি বুঝে তো বললেন না, আসলে? জয় ভাই তো আর কাউন্সিলর বা ডেলিগেট না আওয়ামী লীগের, তিনি শেখ হাসিনার সন্তান। তার পক্ষে যেই কথা অকপটে বলা সম্ভব, যেভাবে বলা সম্ভব, ধরেন এভাবে বলি আপনাকে, ধরেন নেত্রী জয় ভাই সাহেব দুপুরবেলা আহার করছেন, অপরাহ্নের আহার, হ্যাঁ, তো জয় ভাই তো বলতে পারবে, আম্মা আলু ভর্তাটা দাও তো, বলতে পারবে না? পারবে তো। এখন ধরেন আপনাকে একদিন ডাকলো, শারমিন মা তুমি আসো, তোমার সাথে একটু লাঞ্চ করি, আপনি পারবেন শেখ হাসিনা বলতে যে দাও তো? পারবেন না। তার মানে উনি যা বলতে পারে সেটা তো আমরা বলতে পারি না। এভাবেই জিনিসটাকে দেখতে হবে। এবং উনি তো বারবার ক্লেম করছেন যে উনি সনাতন যে আওয়ামী লীগের যে স্ট্রাকচার, সেই র্যাঙ্ক এন্ড ফাইল বা স্ট্রাকচারের সে অংশ না। সুতরাং উনি পুত্রসুলভ ভাবে ওনার মতো কথাটা বলে যাচ্ছেন। কিন্তু আমি আপনাকে পরিষ্কার করে দিচ্ছি যে শেখ হাসিনার বিদায় নেওয়া বা না নেওয়া এটা একেবারেই শুধুমাত্র ওনার উপর নির্ভরশীল ব্যাপার নয়। আচ্ছা, তাহলে আবার একটু ওই পুরনো প্রশ্নে ফিরে আসি, মানে এই বিষয়টা স্পষ্ট হলো। পুরনো প্রশ্নে একটু ফিরে আসি যে তাহলে আওয়ামী লীগ কি নির্বাচনের পরে আগের চাইতে স্বস্তিতে আছে
নাকি মানে আগের অবস্থায় আছে? পরিস্থিতির কি কিছুটা পরিবর্তন হয়েছে? 12 ফেব্রুয়ারি 2026 সালের নির্বাচন বাংলাদেশ আওয়ামী লীগের বাংলাদেশের রাজনীতিতে ফিরে আসার সূচনা লগ্ন। আচ্ছা, স্পষ্ট। মানে তাহলে আপনাদের জন্য এটি একটা সুখের সংবাদ যে নির্বাচনটা হয়েছে। এতে আপনি সুখ, এতে জি, আপনি স্বস্তি কি খুঁজে জি, পাচ্ছেন আমি জানি না। একদম আমি শুধু স্পষ্ট। এতটুকু বলতে পারি যে 12 ফেব্রুয়ারি ছিল বাংলাদেশ আওয়ামী লীগের সুস্থ ধারার রাজনীতিতে ফিরে আসার সূচনা লগ্ন। একদম স্পষ্ট। এখন একটু জানতে চাই যে এই নির্বাচন পরবর্তী পরিস্থিতি কেমন হবে বলে মনে করেন? যেহেতু আমরা দেখতে পাচ্ছি যে একদম তারেক রহমান জামায়াতের আমিরের বাসায় যাচ্ছেন, নাহিদ ইসলামের বাসায় যাচ্ছেন, তাদের সাথে কথা বলছেন। একটা সৌহার্দ্যপূর্ণ অবস্থা দেখা যাচ্ছে। একই সাথে রাস্তায়ও দেখা যাচ্ছে বা জামায়াতের জোট তারা বিক্ষোভে আছেন। আ মামুনুল হকরা বলছেন যে তারা রাজপথে নামার হুঁশিয়ারি দিচ্ছেন প্রতিবাদ বিক্ষোভে। এই যে অবস্থান তাতে কি মনে হয় সামনের দিনের রাজনীতিতে আসলে আর কিরকম তারা দেখছেন? তো তারা তো স্বপ্নেও চিন্তা করতে পারে নাই যে নির্বাচনের ফলাফল এটা হবে। তারা তো ভেবে বসেছিল যে তারা ক্ষমতায় যাবে। শুনেন, কতগুলো ছোট ছোট জিনিস আপনাকে বলবো। যদি জামাত জোট ক্ষমতায় আসতো, জাতিসংঘের সেনাবাহিনীর যেই শান্তিরক্ষী বাহিনীর যাওয়ার যে ব্যাপারটা, একদম নিশ্চিন্ত ভাবে জেনে রাখবেন এটা হুমকির সম্মুখীন হয়ে যেত। জামাত অনেক কিছু হিসাবে নিয়েছে, আবার অনেক কিছু হিসাবে নিতে পারেনি। যেমন ধরেন, এই যে আমি একটা কথা আপনাকে শুধু বললাম, বাংলাদেশ ইজ এ হাইলি পোলারাইজড কান্ট্রি। পুলিশ বলেন, সেনাবাহিনী বলেন, সব জায়গায় বিএনপি জামাত আওয়ামী লীগের লোকজন আছে। কোন একটা জায়গায় কিন্তু জামাতের যে প্রশাসনিক যে ফোর্স, তারাও কিন্তু ব্যাকফুটে চলে গেছে একটা জিনিস চিন্তা করে, যে ইউ ক্যানট ক্যারি থ্রু ক্লাব। চেষ্টা করেন বলার জন্য, কিন্তু বাদ বাকি যারা তার র্যাঙ্ক এন্ড ফাইলে আছে, তাদের কিন্তু পিছনের একটা জিনিস ফুটে ওঠে একটু সময় পেলে, একটু স্পেস পাইলেই। ইটস এ ভেরি ডেঞ্জারাস থিং। সো বিক্ষোভ জানাবে, সংক্ষুব্ধ হবে, পার্লামেন্টে যাবে, সেখানেও অনেক কিছু চলবে। তারেক সাহেবের এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে যে তারেক সাহেবের তো অ্যাকচুয়ালি ওনার দল ছাড়া অন্য কোনো অ্যান্সিলারি পাওয়ার তো ওনার সমর্থনে নাই। সুতরাং সবাইকে না সামলালে বা সবার সাথে ডায়ালগ, যেটা আমরা বলি, ডায়ালগ না করলে উনি সিমলেস ভাবে দেশ চালাবেন কিভাবে? 2/3 মেজরিটি উনার আছে। নো, 2/3 যেতে কিছু যায় আসে না। আমাদের তো পুরোটাই ছিল। 2/3 কি, আমাদের তো 300-র মধ্যে 300ই ছিল। হুম, হ্যাঁ, ওতে কিছু যায় আসে না। হুম। দেশ চালানো আর সংসদে 2/3 না 1/3 না কি, দ্যাট হার্ডলি ম্যাটার্স। কারণ বাংলাদেশ তো আসলে ঠিক সংসদ সদস্য নির্ভর দেশ না। এই দেশের কোন সংসদ সদস্য তো তাহলে সত্য আসলে বচন আপনারা করতে মানে পারে না। তারেক বলছেন যে বিএনপির আসলে আর তো কারো সমর্থন নাই। তাহলে আপনারা আসলে কার সমর্থনে ছিলেন টিকে এত বছর? আমরা আমাদের সমর্থনেই ছিলাম। আমাদের পিছনেও সমর্থন আস্তে আস্তে সরে গিয়েছিল। শেষ পর্যন্ত আমরা পড়ে গেলাম। আমাদের ইকোনমিক ম্যানেজমেন্টটা যদি ভালো হতো, তাহলে আমাদেরকে ফেলতে পারতো না। হ্যাঁ, কার সমর্থন ছিল? আমরা তো অ্যাকচুয়ালি পড়ে গেছি, আমরা যেটা মনে করছি যে আবু সাইদের পরে পড়ে গেছি, আসলে সেটা তো না। আমরা তো পড়ে গেছি মাননীয় প্রধানমন্ত্রী অর্থাৎ বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা যখন চায়না ভিজিটে গেলেন, সেই ভিজিট থেকে আসার আগ মুহূর্তেই তো আমরা পড়ে গেছি। কিভাবে? আমাদের ফরেন এক্সচেঞ্জ ওয়াজ টোটালি ডিপ্লিটেড। ইট ওয়াজ আন্ডার $10 billion। যারা অর্থ পাচার করছিল তাদের উপরে লাগাম টেনে ধরার কোনো সুযোগ ছিল না, একদম পুরো দেশ খালি করে ফেলছিল। আপনার অ্যাকচুয়ালি 2024 সাল, তো 2022 সাল থেকে আপনি জানেন বাংলাদেশে কোনো ব্যবসায়ী বাংলাদেশ ব্যাংকের স্পেশাল পারমিশন ছাড়া কোনো এলসি করতে পারছিল না। তো এটা কখন হয়? যখন একটা দেশের অর্থনৈতিক পরিস্থিতি খারাপ থাকে। তো সবকিছু মিলিয়ে আসলে দিনের শেষে আপনি ধর্মযুদ্ধ দেখেন, আপনি সমাজ নির্ভর যুদ্ধ দেখেন, আপনি যে কোনো সংঘাত দেখেন, সবকিছু অন্তর্নিহিত কারণ কিন্তু অর্থনীতি, টাকা পয়সা, ধন সম্পদ। এবং আমাদের কলাপসটাও এসেছে বিকজ আমাদের ইকোনমিক ম্যানেজমেন্ট ওয়াজ নট কারেক্ট অ্যাট অল। ইকোনমিক ম্যানেজমেন্ট অন ওয়ান হ্যান্ড, আর লং টার্ম ইফেক্ট যদি আপনি চিন্তা করেন, আমার এডুকেশন যে পলিসি ওয়াজ টোটালি মেসড আপ। ইট হ্যাড না, নো কিন্তু ভিশন, আমি আসলে নাথিং। অন্য জায়গা থেকে প্রশ্নটা করছিলাম। আপনি বলছেন না যে তারেক রহমান কেন বৈঠক করছেন? কারণ তার ওটাই তো বিএনপি ছাড়া তার তো মানে তার দল ছাড়া তার তো আর কোনো সমর্থন নাই। যার কারণে জামাতের আমিরের সাথে বা এনসিপি আমি না, যেটা এখন জিজ্ঞাসা করলাম। আপনি এখন বলছেন ধরেন তাদের সাথে এই কারণে বৈঠক করছেন। তো না, আমি আপনারা এখন আসলে যেটা তো করেন নাই এরকম বৈঠক। আপনারা কার আমি সমর্থনে ছিলেন? না করি নাই, এবং
তো এখন যেটা আপনি আপনি যেটা লক্ষ্য করবেন সেটা হচ্ছে যে ভারতও তারিক জিয়া শাহেদকে এখন সমর্থন দেওয়া শুরু করে দিয়েছে, হুম। বিকজ আমরা বুঝি বা না বুঝি, ইন্ডিয়া আন্ডারস্ট্যান্ডস যে মন্দের ভালো। ইফ ইউ ডোন্ট ওয়ার্ক উইথ বিএনপি, তাহলে ইউ হ্যাভ নোবডি এলস টু ওয়ার্ক উইথ। আপনি জামাতের সাথে ওয়ার্ক করতে পারছেন না। আওয়ামী লীগকেও চিন্তা করতে হবে, আওয়ামী লীগ কার সাথে কাজ করবে। এখন খুব বেশি ম্যাকিয়াভেলিয়ান রাজনীতি যদি আমরা করতে যাই, আবার এই যেমন আমরা পড়েছিলাম 5ই আগস্টের বিপদে, এরকম বিপদে আবারও পড়তে পারি। এখন খুব সহজ সরল রাজনীতিতে আমাদের চলে যেতে হবে, জনগণের কাছে চলে যেতে হবে, জনগণের কথা বলতে হবে, এবং রিকনসিলিয়েশনের যে জায়গাটা, হ্যাঁ সেই জায়গা আমাদেরকে খুঁজে বের করতে হবে। এবং এখনো যেটা আমরা বলার চেষ্টা করছি, আমি জানি না এটা আসলে মানে আমাদের দলে অনেক নেতারা আছেন যারা পিএইচডি করেছেন, সামনে ডক্টর টক্টর লাগান, কিন্তু আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড তাদের প্রত্যেকটা ডেলিভারিতে কোথাও কোনো ভুল নাই, একদম 100% আমি কারেক্ট, রুবিস কিউব মিলিয়ে ফেলেছি, অথচ আমি ক্ষমতায় নাই, আমি দেশের বাইরে। আমার কাছে আই ডোন্ট নো হাউ টু মেক দেম আন্ডারস্ট্যান্ড। আমি বুঝতে পারছি না কি হচ্ছে। আম, একটু মানে নির্বাচন নিয়ে আরেকটু এই প্রসঙ্গটা একটু জানতে চাই যে নির্বাচনে ধরেন যারা জয়লাভ করলো তাদের মধ্যে একদম আওয়ামী লীগের পতনে বা গণ অভ্যুত্থানের সম্মুখ সারিতে যারা ছিল, কৌশলগত রাজপথে সমন্বয় করা ইত্যাদি সব রকম দায়িত্বে ছিলেন, নাহিদ, হান্নান মাসুদ, আখতার, তারা, হাসনাত, তারা হচ্ছে সবাই ক্ষমতায় মানে সংসদে যাচ্ছেন। এটিকে আপনারা কিভাবে দেখছেন? মানে এটি আপনাদের জন্য কোনো বিশেষ বার্তা কিনা? যদিও মানে যারা যাচ্ছেন তারা সবাই বেশিরভাগই হচ্ছে দণ্ডপ্রাপ্ত আসামি ছিলেন আপনাদের সময়, এখন সবাই দণ্ডমুক্ত হয়ে সংসদে যাচ্ছেন। আর 3 জন যাচ্ছেন ফাঁসির আসামি, লুৎফুজ্জামান বাবর, এটিএম আজহারুল ইসলাম এবং জামাতের তিনি এবং আব্দুল সালাম পিন্টু, 3 জন ফাঁসির আসামিও যাচ্ছেন। আসলে এই বিষয়টা আপনার কাছে কেমন মনে হচ্ছে? আচ্ছা, আপনাকে আমি প্রশ্ন করি, লুৎফুজ্জামান বাবর সাহেব কতদিন ধরে ফাঁসির আসামি? অনেকদিন, 21 আগস্ট। বলেন না, বলেন কতদিন আনুমানিক? এক্সাক্ট বলতে পারবো না, তবে দীর্ঘদিন না, ধরে একটা আসলে ধারণা, ফাঁসির জাস্ট আসামি হয়ে একটা ডিবেট করার জন্য বলেন না একটা। আব্দুল সালাম পিন্টু কতদিন ফাঁসির আসামি? আমি এক্সাক্ট না বলে আমি ধারণা করে বলতে চাই না, আসলে এক্সাক্ট না, না বলতে বললে তো পারবো আমি না। কনভারসেশনটা আগাতে পারবো কারণ না। আমি বলছি যে একটা বেশ বড় সময় ধরেই তারা ফাঁসির আসামি হয়ে আছে। না, বেশ বড় সময় বলে কোনো কিছু না। আচ্ছা, ধরেন উনি যদি 5 বছর ধরে ফাঁসির আসামি হয়, তাহলে সেখানে আপনি উত্তরটা খুঁজে পাচ্ছেন। তো যাকে আপনি 5 বছর আগে ফাঁসি দিয়েছেন, তার 5 বছর ধরে কেন ফাঁসি দিতে পারলেন না আপনি যখন ক্ষমতায় ছিলেন? ফাঁসির কলম তো কেউ নাড়ে নাকি না? তো তাহলে হয়তোবা ফাঁসির পিছনে আরো যত কলম ছিল সেগুলো হয়তো ঠিক মতো কাজ করেনি। এখন তাহলে উনি মুক্তি পেয়ে যদি যায়, আপনি কি করবেন বলেন? মানে আমি আমার জায়গা থেকে বলছি, আমার এখানে কি করার আছে? আমি তো শুধুমাত্র একজন সমর্থক, আমি আওয়ামী লীগের একজন সমর্থক। অনেকে নেতা বলে আমি নৌকা নিয়ে নির্বাচন করেছি, আমি গর্বিত, জননেত্রী শেখ হাসিনা আমাকে নৌকা মার্কা দিয়েছেন। আবার একই সাথে আমাকে হারানোর জন্য আমার দলের লোককেও লাগিয়ে দেওয়া হয়েছে, সবই আছে। এই নির্বাচনে তারিখ দিয়ে তো সেটা করে নাই, তার দলের আরো অনেক লোক তো দাঁড়িয়েছিল। হ্যাঁ, এবং দিনের শেষে খেয়াল করবেন, জামাত বলেন, বিএনপি বলেন, সবার এজেন্ডা একটাই যে আওয়ামী লীগকে দূরে রাখো, শেখ হাসিনাকে আসতে দিবা না। কমন গ্রাউন্ড আছে, কিন্তু তারা কিন্তু নিজেরা এভাবে খেলে নেই, তারা কিন্তু সিনসিয়ার ভাবে ফাইট করেছে, ঠিক আছে না? তো এখন ঘটনা হচ্ছে, এবং এখানে তারিক জিয়া সাহেব প্রধানমন্ত্রী হবেন কি হবেন না সেই রিস্কও ছিল, সেই জায়গায় ডক্টর শফিক হবেন কি হবেন না সেই সম্ভাবনাও ছিল, রাইট? আচ্ছা, সেই জায়গায় তো নির্বাচনের মান, ওই যে আপনি আমাকে জিজ্ঞেস করেন 10-এ কত, এগুলো আপনি দিবেন, আমাকে দিয়ে না দেওয়ালে হবে? হ্যাঁ। তো what I'm trying to say, যে বর্তমান যে রাজনীতি প্রস্ফুটিত হচ্ছে সেখানে অ্যানার্কিস্টদের একটা জায়গা আছে। স্ট্রাকচারাল পলিটিশিয়ান অনেকটাই ধাক্কা খেয়েছে। ধরেন আপনি যদি নাসিরুদ্দিন পাটোয়ারির নির্বাচনটা অ্যাজ এন এক্সাম্পল নেন, হি ইজ অ্যানার্কিস্ট। এবং এই যে গোলাম মোল্লার অনেক একটু মজা করে বলছে, যার 15 দিন যদি নির্বাচন করতো তাহলে তো মির্জা আব্বাস সাহেব আত্মহত্যা করতো। কারণ একটা অ্যানার্কিস্টের জন্য কিছু বলা বা করা এটা তো কোনো ডিফিকাল্ট কিছু না। হি ক্যান ডু এভরিথিং, হি ক্যান সে এভরিথিং, তার এলিজিয়েন্সের কোনো বিষয় নেই। আজকে আপনি ভালো, কালকে আপনি খারাপ, যখন যা লাগবে তাই হবে। হয়তোবা 2024 সালের 5ই আগস্টের আন্দোলনের সময় হয়তোবা মির্জা আব্বাস সাহেবের এলাকায় মির্জা আব্বাস সাহেব অনেক সহযোগিতা করেছে এদেরকে আওয়ামী লীগের বিরুদ্ধে আন্দোলন করার জন্য, এবং হয়তোবা 5ই আগস্টের পরে 7ই আগস্ট বা 8ই আগস্ট হয়তো মির্জা আব্বাস সাহেব হাত ধরে বলেছে, ধন্যবাদ চাচা, আপনি বাঁচিয়েছেন, আপনি আশ্রয় দিয়েছেন, সাহায্য করেছেন।
এখন আবার উনি হইল বাংলাদেশের সবচেয়ে বড় চাঁদাবাজ। সো অ্যানার্কিস্টদের একটা জায়গা, স্ট্রাকচারাল পলিটিশিয়ানদের একটা জায়গা। অফকোর্স ইটস এ ভেরি ডিফিকাল্ট সিচুয়েশন। আমি তো মনে করি না যে খুব শান্তিতে সংসদ চালানো যাবে, আমি মনে করি না। তবে হ্যাঁ, তারেক জিয়া সাহেব এই সেটের ভিতর থেকে ওই অ্যানার্কিস্টদেরকে মোকাবেলা করার মতো পলিটিক্যাল প্লেয়ার যদি আইডেন্টিফাই করতে পারেন, তাহলে হ্যাঁ উনি আবার সেক্ষেত্রে ভালো করতেও পারেন। ইউ নেভার নো, দিজ আর অল ম্যাটার্স অফ ফিউচার। এগুলো তো আপনার 100% নিশ্চয়তা দিয়ে কিছু বলা যাবে না। এই যে ধরেন আপনাদের মামলাগুলোর অবস্থা যদি একটু জানতে চাই, আপনার মামলা বলছিলেন 19টা মামলা আছে, তার কোনো উন্নতি হয়েছে বা হচ্ছে অন দ্য ওয়ে, এরকম কিছু আছে? আমার মামলার কোনো উন্নতি এত সহজে হবে বলে আমার মনে হয় না। কেন মনে হয় না? বা আপনার অনুষ্ঠানে এসে আমি যত নগ্ন ভাবে বাংলাদেশের বিরোধী শক্তির বিরুদ্ধে কথা বলি, আর তো কেউ বলে না, আমাকে কেন তারা ছাড় দিবে? না, ওই যে বলছিলেন না যে 18টা মামলাই হচ্ছে বিএনপির দেওয়া বা বেশিরভাগ মামলাই বিএনপির দেওয়া। হ্যাঁ, হ্যাঁ, দেওয়া। আমার বাড়ি আবার পুড়িয়েছে জামাত ইসলামী। হ্যাঁ, তো সবারই তো স্টেক আছে কম বেশি। আবার তার থেকে বড় কথা, স্থানীয় রাজনীতিতে আমার দলের ভিতর থেকে যাকে উস্কে দেওয়া হয় সে আবার পুরোপুরি জামাত প্রো। তো সবকিছু মিলিয়ে আপনার আমিও এটা নিয়ে অত চিন্তা আসলে করছি না। এটা দলীয় যেই পলিসি, দলীয় যেই সিদ্ধান্তের জায়গা, সেটার উপর নির্ভর করেই আমাদের মামলার ব্যাপারগুলো কি হবে। একেবারে আমি তো নো ওয়ান নো বডি বলে তো আর আমার এই মামলাগুলো হয় নাই। আই অ্যাম সামবডি। সো অফকোর্স, হাউ এম আই সামবডি? আই হ্যাভ মাই ওন ভয়েস, বাট দেন এগেন আই বিলং টু আওয়ামী লীগ অলসো। সো সবকিছু মিলিয়েই তো হয়েছে। সুতরাং একটা গ্লোবাল প্রেসক্রিপশন বা একটা গ্লোবাল হাউ উড আই সে, একটা পেরিফেরি থেকে তো এই জিনিসটা ইট উইল টেক এ শেপ। সো এটা নিয়ে আমি খুব চিন্তা করছি না। আচ্ছা, আমি অনেক বেশি চিন্তিত আমার যে ভাইয়েরা যারা বাংলাদেশে আটকা পড়েছে, বোনেরা যারা আটকা পড়েছে, যারা এখন উল্লেসিত বা উচ্ছ্বসিত, তাদের উল্লাস বা তাদের উচ্ছ্বাসটা কতদিন ধরে রাখা যাবে, বা এটা পারপিচুয়ালি চালিয়ে নেওয়া যাবে কিনা, সেটা নিয়ে আমি মোর মোর কারা ওয়ারি। তারা, মানে আটকা পড়েছে, উল্লসিত মানে কারা? আওয়ামী লীগের যারা নেতাকর্মী আচ্ছা, যারা বাংলাদেশে আটকানো অবস্থায় আছেন, নির্যাতিত অবস্থায় আছেন, শোষিত হচ্ছেন, লাঞ্ছিত হচ্ছেন, তারা অন এন ইমিডিয়েট বেসিস কোন রিলিফ পাবে কিনা, সেটা নিয়ে আমি বেশি চিন্তিত। জি। এই যে আপনি বলছিলেন যে আওয়ামী লীগের রাজনীতিতে ফেরার একটা সূচনা লগ্ন 12ই ফেব্রুয়ারি নির্বাচন, আপনার কি মনে হয় যে কবে নাগাদ বা কিভাবে বাংলাদেশের রাজনীতিতে ফিরতে পারবে আওয়ামী লীগ? কি পরিকল্পনায়? না, কবে নাগাদ কিভাবে না, এই ফলাফলটাই তো আওয়ামী লীগের ফিরে আসার একটা সূচনা। আমার কম বোঝার জায়গা থেকে বলছি, যদি জামাত ইসলামী সরকার গঠন করতো তাহলে তো আর আমি এই সেন্টেন্সটা বলতাম না। কারণ শুনেন, আপনাকে আমি ইলেকশনের রিয়েলিটিটা একটু শেয়ার করি। আমার অনেক আত্মীয় স্বজন আছেন যারা বিএনপি করেন, কিন্তু আমার কোনো আত্মীয় নাই জামাতে। এবং বাংলাদেশে বেশিরভাগ ক্ষেত্রেই এটাই। আমাকে একজন আমার মুরব্বী, তিনি আমাকে খুব ভালোবাসেন, আমার বাবা মাকে খুব ভালোবাসেন, কিন্তু নট নেসেসারিলি আওয়ামী লীগ। হ্যাঁ, উনি ফোন করে বলতেছেন, বাবা আমার খুব ভয় লাগছে। উনি বিএনপি করেন, তিনি ভয় পাচ্ছেন যে জামাত ক্ষমতায় চলে আসবে। আমি তাকে বললাম, মামা আপনি কোনো চিন্তা করবেন না। বলে কেন? বলে যে কোনোদিনও জামাত ক্ষমতায় আসবে না। আমি বললাম যে কেন? উনি বলতেছেন কেন, যে মামা আপনার আত্মীয় কয়জন জামাতে আছে? বলে একটাও নাই। বলে বিএনপিতে? বলে অনেক। আওয়ামী লীগে? অনেক। দেয়ার ইউ গো। আমরা আগের দিন রাত্রেবেলা আত্মীয়তার টানেই ভোট হয়ে যাবে। কারণ আমাকে যদি আমার মামলা তদবির করতে হয়, আমি তো আমার ওই বিএনপির আত্মীয়র কাছে গিয়েই হয়তো বা তদবিরটা করবো, যে যা হয়েছে হয়েছে, আমাকে মাফ করে দেন, আমি তো খুন করিনি, আমাকে মামলা বাঁচার চেষ্টা ইয়ে করেন, চুপচাপ থাকবো ভাই, রাজনীতি করবো না। এটা একটা হাইপোথেটিক্যাল সিচুয়েশন বললাম। কিন্তু আমি আমার মামলার জন্য যে জামাত ক্ষমতা আসে কার কাছে যাবো? আমি তো কাউকে চিনি না। হুম। এবং যাদেরকেও চিনি তারা যে চোখ পাল্টি দেয় সেটা আমি জানি। তাদের কাছে কিছু চেয়ে যে আপনি পাবেন, সেটা তো ইতিহাস প্রমাণ করে দিয়েছে। তারেক বিএনপির জিয়া, কাছে তো যাবেন, কারণ বিএনপি তারেক তো জিয়ার মামলাগুলো মা দিয়েছে। মরহুম খালেদা জিয়ার শেল্টারে থেকে দুটো মন্ত্রণালয় চালিয়ে জামাত ইসলামী কতই না প্রসারিত হয়েছে। সেই জামাত ইসলামী যেভাবে তারই সন্তানকে গালিগালাজ করেছে এই নির্বাচন চলাকালীন সময়ে, তার থেকে কিন্তু প্রমাণিত হয় না যে জামাত ইসলামী আত্মীয় হোক বা বন্ধু হোক, তার উপর নির্ভর করা যায় না। না, Very simple. আপনারা কি এখন এই একটা সুযোগ বা কৌশলও নিতে চাচ্ছেন যে যেহেতু বিএনপি এবং জামাত তারা যে জোট ছিল, বন্ধু ছিল, এখন তাদের মধ্যে যে একটা শত্রুতার মতো একটা অবস্থা তৈরি হচ্ছিল বলে মনে হয়েছে, সেটির একটা সুযোগ কি আওয়ামী লীগ নিতে চায়? না, 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 সেটা কেন? শত্রুতার মতো সুযোগ তৈরি হচ্ছিল কেন?
কোনোদিন এটা মিল হতে পারে না, আমি আপনাকে লিখে দিচ্ছি। যখন কর্নেল অলি আহমেদকে নিয়ে চিটংয়ে মিটিং করে ফেলছে, এই মিল কোনোদিন হবে না। হলো তো, হয়তোবা শেখ তারপরে তো হাসিনার তারেক জন্য রহমান দেখা শুনেন, করলেন গিয়ে। হয়তোবা জননেত্রী শেখ হাসিনাকে ছাড় দিবে না, লেটস বি রিয়েলিস্টিক, হয়তোবা শেখ হাসিনাকে ছাড় দিবে না, কিন্তু বিশ্বাস করেন মনে মনে এই ঘা, এই দগ্ধ ঘা ভুলিবার নয়। এরকম ঘাত That সব was a রাজনৈতিক দলে নিয়ে that was ঘুরে a বেড়ায়। wrong game. It was a wrong game, I'm telling you. মানুষ কিছু কিছু সময় পেরেক মেরে বসে। জামাত ইসলামী ওই দিন পেরেক মেরে বসছে যেদিন কর্নেল অলিকে তারা সেলিব্রেট করতে গেছে। কর্নেল অলি, কর্নেল মুক্তিযোদ্ধা, শিওর উনি সম্মাননার প্রাপ্য, কিন্তু উনি যখন মুক্তিযুদ্ধের জায়গা থেকে সরে এসে রাজাকার আলবদরের কাছে যায়, তখন উনি মুক্তিযুদ্ধ হিসেবে কতটুকু সম্মান পাবেন? জি, এই প্রশ্নগুলো আসলে কতটা মানে করা যায় এখন এসে কনফিউজড হয়ে যেতে হয়, কারণ মুক্তিযোদ্ধার দল তাদেরকে মন্ত্রী বানিয়েছে, এখন আবার তাদের মধ্যে একটা কখনো শত্রুতা, আবার আবার একটু বন্ধুতা হ্যাঁ ইত্যাদি দেখা বানিয়েছে, যাচ্ছে। বললাম তো। হ্যাঁ, ওটা আপনাদের সাথেও যুগপৎ আন্দোলন হয়েছে। জননেত্রী শেখ হাসিনাও তখনও বলেছিল যে মন্ত্রী তো বানিয়েছেন, টের পাবেন কথা। জি, আবার আটকে গেছে আপনার কানেকশনটা খুব ভালো না আজকে আসলে। সত্য হয়েছে, টের পাওয়া উচিত। জি, কিন্তু ব্যাপারে বিচারের ব্যাপারটা ছিল না, সেখানে তো অনেক পলিটিক্যাল রেথরিকও ছিল। উনি তো বারবার বলেছেন যে যাদেরকে বানিয়েছেন টের পাবেন, কাদেরকে ঘাড়ে তুলছেন, and it has happened.